আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জ্যোৎস্না কাজল পরিবারের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। নাস্তা বানিয়ে নিচ্ছি আমি। আজকে নাস্তা বানানো হবে এয়ার ফ্রায়ারে। আমি অলরেডি রেডি করে নিয়েছি, বাস এয়ার ফ্রায়ারের শীট পেপার আমি বের করে নিচ্ছি। এটার উপরেই আমি সবগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিব। আর একটু আমি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এয়ার ফ্রায়ারে শীট পেপার যদি ইউজ করা হয় তাহলে বারবার ধোয়ার একটা ঝামেলা থাকে না। এটা হয়েছে, এটার মধ্যে নারিকেল আছে। জি, ওই যে দাদু ভাইকে দিচ্ছি নাস্তা। এদিকে আমি স্যান্ডউইচ মেকারে কিছু স্যান্ডউইচ বানিয়ে নিলাম, সেই সাথে এয়ার ফ্রায়ারে যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে। আমার ছোট দেবর আর যা এসেছিল, তো ওরা পেয়ারা আর কলা নিয়ে এসেছে। আমি এখন এগুলো বের করে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম ওরা হয়তো থাকবে, দুপুরে আমরা ভালো মন্দ রান্না করে খাবো, কিন্তু ওদের বাইরে কাজ আছে আর যাবে শ্বশুর বাড়িতে, তো ওরা চলে গিয়েছে। আমি এখন এগুলো, পেয়ারা তো আমার খুব পছন্দ। এই যে এগুলো দেশি পেয়ারা, আমার বড় নিয়ে এসেছিল, আবার ছোট ভাই নিয়ে এসেছে বেশ বড় বড় পেয়ারা। আচ্ছা, আজকের ব্লগে আমি শেয়ার করব প্রতি বছর বর্ষাকালে যে কাজটা আমি করে থাকি, আপনার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। পাশাপাশি সংসারের নিত্যদিনের ব্যস্ততা, পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, আর আমাদের বাস্তব জীবনে ছোট ছোট গল্প, যেটা আমি সবসময় শেয়ার করে থাকি, আজকেও তাই করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। কিছু পার্সেল রেডি করতে লাগবে, তো কাঠারি চিড়া আমি একটু ঝেড়ে নিলাম, দেখলাম যে অনেক ভাঙা ভাঙা আছে। সেই সাথে আজকে সকাল সকাল আমি জারের মধ্যে ঘি রিফিল করে নিয়েছি, ওগুলোও আমি রেডি করে নিচ্ছি কারণ পার্সেলের অর্ডার আছে। তো আপনারা যারা আমার বিজনেসের আইটেম এখনও নেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও নিয়ে দেখবেন। আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু অথেন্টিক, বাজারে সব কিছুই পাওয়া যায় আমার বিজনেসের আইটেমে আমি যা যা রেখেছি, কিন্তু পার্থক্য একটাই যে আমার বিজনেসের আইটেমগুলো অথেন্টিক। বাজারে তো ভেজালযুক্ত জিনিস, তো সরের খাঁটি গাওয়া ঘি আমার বিজনেসে পেয়ে যাবেন, সেই সাথে আরও বিভিন্ন ধরনের আইটেম। আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন তাহলে আমি লিস্ট দিয়ে দেবো, আর লিস্টের পাশে কিন্তু প্রত্যেকটা জিনিসের দামও উল্লেখ করা আছে। বর্ষাকালে পাঁপড়, ঝুরি ভাজা এগুলো খেতে বেশি ভালো লাগে। তারপর সরিষা তেল দিয়ে মুড়ি মেখে খেতে বেশি ভালো লাগে। তো মুড়ির সঙ্গে যদি ঝুরি ভাজা মিক্সড করে খাওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাসায় তো প্রায় টাইম ওটা খাওয়া হয়, তুরাবি খুব সুন্দর করে মেখে দেয়। ঝুরি ভাজার সঙ্গে লেবুর খোসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আদা কুচি, সরিষা তেল আর সামান্য একটু মুড়ি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে খেলে কিন্তু অনেক টেস্টি লাগে। তুরাবি কিন্তু অলরেডি খাচ্ছে। আচ্ছা, আমি আমার বিজনেসের মধুর ব্যাপারে কিছু কথা বলবো। আমি তো এতদিন যাবৎ সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু, কালো জিরা মধু, এই যে এটা খেয়াল করেন, এটা কিন্তু সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধু জমে যায়, যার কারণে আমি প্রথম অবস্থায় রেখেছিলাম সিজন টাইমে। এখন আর সরিষা ফুলের মধু নাই, কিন্তু সজিনা ফুলের মধু পেয়ে যাবেন, আমি দেখাবো আপনাদেরকে। সেই সাথে মুগ ডালের পাঁপড়, তারপর আখের মিহি চিনি যেটা হাতের তৈরি সেটাও পেয়ে যাবেন, মুগ ডাল আর দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল। আচ্ছা, একটু খেয়াল করেন সজিনা ফুলের মধুটা দেখতে কীরকম, আমি সেটা দেখিয়ে দিই। এই মধু খেতে যেমন টেস্টি, এর কিন্তু উপকারিতা অনেক বেশি, কারণ আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু সজিনা। সজিনা বলতে সজনা যেটা বলে। খেয়াল করেন মধুর কালারটা কি সুন্দর।
তো সজিনা ফুলের মধু আমার কাছে খুব বেশি নাই, যারা নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি স্পেশালি রিকোয়েস্ট করব, যারা মধু খেয়ে থাকেন, এখন পর্যন্ত সজিনা ফুলের মধু খাননি, একবার হলেও নিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। সজিনা ফুলের মধুর টেস্ট কীরকম সেটাও আপনারা বুঝতে পারবেন। খেয়াল করেন একদম ক্রিস্টাল কালার। আমি পাশাপাশি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম লিচু ফুলের মধু আর সজিনা ফুলের মধু। তো সজিনা ফুলের মধুর কালারটা কিন্তু একদম ক্রিস্টাল, এই যে দেখেন কি সুন্দর কালার। আবারও বলছি, যারা নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এই ফুলের মধুর উপকারিতা কিন্তু অনেক বেশি। যদিও মধু সুন্নতি খাবার, কিন্তু সজিনা ফুলের মধু, কালো জিরার মধু এগুলো আসলে মহা ওষুধ হিসেবে কাজ করে। তো এখন আমি কাজ করব, কি কাজ আপনারা দেখেন, যেটা আমি সাধারণত প্রতি বছর বর্ষাকালে করে থাকি। আজকে আমার বাসায় যতগুলো জেট প্লান্ট আছে সবগুলো কাটিং করা হবে। তো আমি ডাইনিং টেবিলে নিয়ে আসছি, আপনারা খেয়াল করেন গাছের অবস্থা একদম ঝপালো হয়ে গিয়েছে। গত বছরও কিন্তু এগুলো কাটিং করে আমি সুন্দর করে বেঁধে দিয়েছিলাম। তো এক বছরে আবার বড় হয়ে গিয়েছে। অনেক দিন ধরে ভাবছি যে কাজটা করব, কিন্তু সেইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। আমি ফ্রি থাকলে তুরাবি বিজি থাকে, যেহেতু তুরাবির হেল্প লাগবে। আজকেও বাসায় আছে, এজন্য আমি আজকে সব টেবিলে নিয়ে এসে এখন সুন্দর করে এগুলো কাটিং করে তারপর বেঁধে দেব। এই যে এই গাছটা দেখেন, একটা বোতলের মধ্যে লাগিয়েছি আমি, তো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আর জেট প্লান্ট কি কাটিং থেকে হয়, যেটাকে আমরা গুড লাক প্লান্ট বলি। আমি নিয়ে এসেছিলাম ছোট্ট একটা প্লান্ট ইন্ডিয়া থেকে। তো এতগুলো যে হয়েছে সব কিন্তু কাটিং থেকেই হয়েছে। আজকেও আমি কিছু কাটিং করে তারপর অন্য পটে লাগিয়ে দেব। এই যে এইভাবে কাটিং করে বাস মাটির মধ্যে লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। জেট প্লান্ট কিন্তু প্রপার ইনডোর প্লান্ট না, এ কিন্তু রোদ খুব বেশি পছন্দ করে। ছায়ার মধ্যে রাখলে পাতা পচে যাবে, গোড়া পচে যাবে। তো যেখানে রোদ ঠিক সেই জায়গায় রেখে দিতে লাগে, পানি খুব বেশি প্রয়োজন হয় না। খেয়াল করেন এই গাছটা কি বড় হয়ে গিয়েছে। আমি সব সময় কি করি, গাছ টেনে একদম বেঁধে দেই, তারপরও অনেক বড় হয়ে গিয়েছে। তুরাবি আমাকে এখন বেঁধে সুন্দর করে এগুলো সাইজ করে দিয়ে দেবে। একটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা টবের মাটিতে মাদার অফ থাউজেন্ড গাছ, এগুলো কিন্তু আমি লাগাইনি, নিজে থেকেই হয়েছে। মাদার অফ থাউজেন্ড এমন গাছ যেটার কোনো যত্ন লাগে না, বাস একটা গাছ বাড়িতে লাগিয়ে দিলে পুরো বাড়িতে আপনার গাছ দিয়ে ভরে যাবে। শুধু আপনার বাড়িতে না, আশেপাশের বাড়িতেও আপনি তাকালে দেখতে পাবেন যে মাদার অফ থাউজেন্ড। কারণ ওর যে বেবি প্লান্টগুলো বাতাসে উড়ে যেখানে গিয়ে পড়বে সেখানেই নতুন করে আবার একটা গাছে পরিণত হবে। তো আমি সেদিন দেখছি যে আমাদের পাশের বাসার ছাদের মধ্যে মাদার অফ থাউজেন্ড বেশ কয়েকটা গাছ হয়েছে। ওই যে তুরাবির ব্যালকনি থেকেই পড়েছে ওগুলো অবশ্য। আমার বাসায় সব দিকেই ব্যালকনি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই। তো আমি যেটা খেয়াল করেছি, যেহেতু এই জেট প্লান্টগুলো তুরাবির ব্যালকনিতে থাকে, তো তুরাবির ব্যালকনি পশ্চিম দিকে রাখলে জেট প্লান্ট খুব দ্রুত বড় হয়। আর এটা আমি কেন বলছি, কারণ প্রথম অবস্থায় আমি পূর্ব দিকে রেখেছিলাম। তুর্যের ব্যালকনিতেও আছে, কিন্তু সেভাবে আসলে বড় হয় না। তুরাবির ব্যালকনিতে দুপুরের পরে সন্ধ্যার আগ পর্যন্ত রোদ পায়, সেই রোদেই কিন্তু জেট প্লান্টটা বেশি তাড়াতাড়ি বড় হয়। আর আমাদের ড্রয়িং রুমে যে ব্যালকনি আছে সেটা পূর্ব দিকে, সেখানে সকালের রোদ পায়। আর সকালের রোদ তো মিষ্টি রোদ, সেটা কিন্তু আসলে জেট প্লান্ট পছন্দ করে না। জেট প্লান্ট কড়া রোদ যেটা, সেটা পছন্দ করে। আজকে জেট প্লান্টের সম্বন্ধে আমি এত কথা বলছি কেন, কারণ অনেকেরই এটা পছন্দের প্লান্ট, কিন্তু শখ করে বাসায় নিয়ে এসে লাগানোর পর গাছটা মরে যায়, শুধুমাত্র ঠিকভাবে রোদ না পাওয়ার কারণে। এই যে খেয়াল করেন মাদার অফ থাউজেন্ড কতগুলো বেবি প্লান্ট, এগুলোই কিন্তু বাতাসে অন্য জায়গায় উড়ে গিয়ে নতুন করে গাছে পরিণত হয়।
এই গাছটা দেখেন, এটাই কিন্তু অরিজিনাল গাছ। এই গাছের কাটিং থেকেই আমি এতগুলো গাছ বানিয়েছি। আর ওই যে ওইদিকে দুটো আছে। আর এটা কি করব বুঝতেছি না। এটা কি করতে হবে? এটা কিছুই করতে হবে না। এটা ঠিক আছে তাই না? একটু ঘুরায় দাও তো এদিকে, এইদিকে। তো মোটামুটি সব গাছ কাটিং করা হয়েছে, তুরাবি সুন্দর করে সেট করে দিয়েছে। এখন আমি ঠিক ঠিক জায়গায় রেখে দেব। আর আজকে কিন্তু বাইরে প্রচুর বাতাস। গত কয়েকদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও গরম কমছে না। অফ ক্যামেরায় আমি গাছগুলো সেট করে দিয়েছি। এদিকে তুরাবি আমার চুলে তেল দিয়ে দিচ্ছে, আমিও ওর চুলে তেল দিয়েছি। আমরা মা মেয়ে দুজনে চুলের মধ্যে তেল দিতে একদমই পছন্দ করি না, তো গোসলের আগেই তেল দেওয়া হচ্ছে। ছোটোবেলা থেকেই আমি চুলের মধ্যে তেল দেই না, জেল দিতাম, তুরাবিরও তাই। কিন্তু দেখছি যে চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তেল একটু দিয়ে দিলাম। আর রান্নাঘরে চলে এসেছি। আজকের অর্ডারের মধ্যে নাড়ু আছে, তো নারিকেল আমি ভেঙে নিচ্ছি। নারিকেল কুড়ে নেওয়ার পরে নাড়ু বানিয়ে নেব। দুপুরের আজকে রান্নাবান্না নাই, ফ্রিজে যা আছে তাই আমরা গরম করে খাবো। খুব বেশি না, দুটো নারিকেলের আজকে নাড়ু বানিয়ে নেব আমি। তো অতিরিক্ত গরমে আসলে কাজ করতে গেলে আমার খুব শরীরটা টায়ার্ড হয়ে যায়। বিশেষ করে দুপুরের পরে আর শরীর আমার চলে না, কারণ গরম যেহেতু একদমই সহ্য করতে পারি না। তো রান্নাঘরের এই ফ্যানটা কিন্তু অনেক কাজের। এদিকে আমি অফ ক্যামেরায় নারিকেল কুড়ে নিয়েছি। এই যে এতখানি হয়েছে, খুব বেশি হয় না কিন্তু। এয়ার ফ্রায়ারে কাজু বাদাম আমি ফ্রাই করতে দিয়েছিলাম। এখন আমার খুব ভালো লাগে, এয়ার ফ্রায়ারে ধুইতে লাগে না, নাহলে ওই ট্রেটা ধুইতে গেলেই আমার বিরক্ত লাগে। এই যে এয়ার ফ্রায়ারের পেপার শিট, এটা ব্যবহার করাতে খুব সুবিধা হয়েছে। আমি কিন্তু এগুলো নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। যদি আপনারা নিতে চান আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট টাইমে যখন যাব আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। এই এয়ার ফ্রায়ারের পেপার শিট কিন্তু খুব কাজের, বারবার আপনাকে ট্রে ধুইতে লাগবে না। তো বাদামগুলো বেশি ফ্রাই হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, আজকের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমিও ওভেনে পাঁপড় ভেজে নিয়ে পাঁপড় খাচ্ছি আর বৃষ্টি এনজয় করছি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।